আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কণিকাটা আজ বেঁচে থাকলে কত খুশি হতো। তার বোনকে দেখে কিন্তু মানুষটা যে আর নেই পৃথিবীতে। নিষ্ঠুর পৃথিবীটা বাঁচতে দিল না মেয়েটাকে। মনিকা মলিন মুখে তাকালো নাজমা বেগমের মুখোচে, তার হাতের উপর হাত রেখে বলল, আপা, আজকের দিনে আপনি এসব কি ভাবছেন বলুন তো? কণিকা নেই আমরা সবাই জানি, আর আজ ও বেঁচে থাকলে আমায় দেখে সবচেয়ে বেশি আনন্দিত হতো, তাও আমরা জানি। কিন্তু ও নেই বলে আমরা যে মন খারাপ করে বসে থাকবো, সেটা কি ঠিক হবে বলুন তো? কণিকা যেখানে আছে ভালো আছে, ওকে ফিরিয়ে আনা তো সম্ভব না, কিন্তু ওর জন্য মন ভরে দোয়া করা তো সম্ভব বলুন। আমরা পারি না ওর জন্য কষ্ট না পেয়ে ওর জন্য মন ভরে দোয়া করতে, যেন ও খুব ভালো থাকে? নাজমা বেগমের চোখ গড়িয়ে জল পড়ল দুফোঁটা। মুখে হাসির রেখা টেনে ভেজা দৃষ্টি মেলে তাকালেন। হ্যাঁ সূচক মাথা নেড়ে বললেন, প্রতি মোনাজাতে আমার কণিকা আর রিয়া সর্বদাই থাকে, সর্বদাই থাকে। বড় মা এবং মনির আলোচনার মধ্যমণি নিজের মা, যিনি আজ নিষ্ঠুরতার শিকার হয়ে পৃথিবী ছেড়েছেন। পার হয়ে গেল 12টি বছর। বুক ফেটে কান্না আসছে হীরের। কিন্তু কাঁদলে কি সবটা ঠিক হয়ে যাবে? জীবনকে আরো একবার সুযোগ দেবে নিজের বাবা মাকে কাছে পাওয়ার, ফিরে পাওয়ার? জীবন কি ফিরিয়ে দেবে সেই শৈশবটুকু, যেখানে মা, বাবা, মলি কাকা, গানের টিচার, ড্রাইভার, আঙ্কেল সবাই ছিল? সুন্দর একটা জীবন ছিল, হাসি ছিল, আনন্দ ছিল, যেখানে দুঃখের কোনো ঠাঁই ছিল না। ফিরিয়ে দেবে কি সেই সময়কে, যেখানে মা বাবা ছিল, সবচেয়ে কাছের প্রিয় মানুষ দুটো ছিল? ফিরিয়ে দেবে? কথাগুলো ভাবতে ভাবতেই চোখ জোড়া তার ধন্য হলো জল পেয়ে। চোখ থেকে গড়িয়ে কয়েক ফোঁটা নোনা জল পড়তেই বুকটা ভারী হয়ে উঠল। প্রিয় মাকে হারানোর দুঃখে, প্রিয় বাবাকে হারানোর দুঃখে। ইস, কতই না ভালো ছিল ওই সময়টা। এই যে বিয়ের পাত্রী, সোশ্যাল মিডিয়াতে তো খুব অ্যাক্টিভ দেখা যায়। দিন দিন যে এত গ্লো করছো, ব্যাপার কি? বিয়ের বাতাস লাগায় কি হচ্ছে এসব? সানিয়া লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল, কানের পাশে চুল গুজতে গুজতে বলল, ওই আসলে আজকাল তো সোশ্যাল মিডিয়াতেই সব, তাই সারাক্ষণ ওখানেই সময় ব্যয় হয়ে যায়। মনিকা হেসে উঠল, চোখ ঝাপটে আশ্বস্ত করল সানিয়াকে। বিশাল আকারের বড় লাগেজটার দিকে তাকিয়ে শিলাকে খুলতে ইশারা করল। শিলা আদেশ পেয়ে তৎক্ষণাৎ ফ্লোরে লেপ্টে বসে পড়ল। লাগেজটা নিজের দিকে টেনে নিয়ে খোলাই ব্যস্ত হতেই মনিকা সানিয়ার উদ্দেশ্যে বলে উঠল, সেটাই তো, এখন তো ওখানেই হয়, মানুষ বিয়েও করে ওখানে। জানেন আপা, আজকাল মানুষ রিয়েল লাইফের চেয়ে ভার্চুয়াল লাইফের প্রতি বেশি ঝুঁকে পড়েছে। সোশ্যাল জগতে পা রাখলে দুনিয়ার সব খবর চোখের কোণে। এই হলো আজকালের অবস্থা। আমি কিন্তু ফেসবুকে সানিয়াকে ফলো দিয়ে রেখেছি, ওর সব পোস্ট পিকচার্স সবই কিন্তু দেখতে পাই আমি। নাজমা বেগম স্মিত হাসলেন স্রেফ, জবাবে কি বলবেন বুঝতে পারলেন না। দ্রুত কিছু ভাবারও সময় পেলেন না, কারণ ইন্টারনেট দুনিয়া নিয়ে তার জ্ঞান বরাবরই শূন্য। সানিয়া মনিকার কথায় আগ্রহী হয়ে সোশ্যাল জগৎ নিয়েই বেশ কিছুক্ষণ গল্পের আসর জমালো। এর মাঝে আজিম সাহেবের সঙ্গেও ভালো মন্দের কুশলাদি বিনিময় হলো মনিকার। শিলাকে খুলতে বলা লাগেজে হীরের বন্ধুদের থেকে শুরু করে বাড়ির সবার জন্য উপহারে কিনে লাগেজে ভরিয়ে রেখেছিল মনিকা। সবার হাতে হাতে উপহারের প্যাকেট দিয়ে তবেই তিনি হাঁপ ছেড়ে বাঁচলেন। এই সবার মাঝে শাবাবকে অনুপস্থিত দেখা গেল। মনিকাকে বাড়ি অবধি ছেড়ে সে আবারও বেরিয়ে গেল ইম্পর্টেন্ট কাজ আছে বলে। আস্তে আস্তে রাত হবে। কাল থেকে বিয়ের সব রীতি রেওয়াজ শুরু হবে। প্রথমে মেহেন্দি, সঙ্গীত, রং খেলা, গায়ে হলুদ, অতঃপর বিয়ে। সব সিরিয়াল অনুযায়ী লিস্ট করার জন্যই হাতে কাগজ কলম নিয়ে লিস্ট করতে বসেছে সব মেয়েরা। লেখালেখি লিস্ট করা সবটাই হীরের কাজ, আর বাকিরা বসেছে লিস্ট করতে সাহায্য করার জন্য। তাই ছাদের এক পাশে দখল করেছে মেয়েরা, আর অন্য পাশ দখল করেছে ছেলেরা। ছেলেদের মেইন লিডার হলো শাবাব। সে সবাইকে যেভাবে যেভাবে আদেশ করবে সবাই সেভাবেই কাজ করবে। তাদের পাশ জুড়ে তৈরি হচ্ছে বিশাল স্টেজ। এখানেই হবে মেহেন্দি সঙ্গীতের অনুষ্ঠান, আর রং খেলা এবং গায়ে হলুদ হবে গার্ডেনের স্টেজে। স্টেজ তৈরির কাজ জমজমাট ভাবে হচ্ছে। সবাইকে আঙ্গুল তুলে আদেশ করে যাচ্ছে শাবাব। ব্যাপারটা মন্দ লাগছে না তার কাছে।
সবকিছু লিস্ট করার মাঝেই আর চোখে সেই দৃশ্য দেখতে ভুলছে না হির। সময়টা কারোর জানা নেই, মধ্যরাতের মতোই বোধ হচ্ছে। চারপাশে নিস্তব্ধ শীতল, ঝিরিঝিরি বাতাসে লুকানো অনুভূতিগুলো যেন দৃঢ় মনোবল নিয়ে বেরিয়ে আসতে চাচ্ছে। কেউ কেউ ঘুমে ঢলছে। লিস্টের কাজ এখনো কিছুটা বাকি। ওইদিকে স্টেজের কাজেরও একই অবস্থা। হির হাতের কাজ বাকি রেখেই এশা এবং মিলির উদ্দেশ্যে বলে উঠল, বাচ্চাগুলোকে নিচে নিয়ে যা। যাদের ঘুম পাচ্ছে না তারা 2-1 জন থাকলেই চলবে, বাকিরা সবাই চলে যাও। হীরের আদেশে বাচ্চারা উঠলেও বড়রা কয়েকজন উঠল না। হীর তাদের দিকে তাকিয়ে আশ্বস্ত করে বলল, আরে বাবা, কাউকে জোর করে থাকতে হবে না, বললাম তো 2-1 জন থাকলেই চলবে। লিস্ট বেশি বাকি নেই, অল্প কিছু নাম লেখা বাকি, সেটা আমরা 2-3 জন মিলেও করতে পারবো। সবাই এবার মুখ চাওয়াচাওয়ি করল। আশ্বস্ত হয়ে এখন আর একজনও রইল না। সবাই হাসি মুখে দৌড়ে গেল শরীর বিশ্রামের জন্য। হীর প্রথমে অবাক হলো বটে, কিন্তু পরক্ষণেই আবার হেসে উড়িয়ে দিল। সাদা টপসের সাথে কালো প্লাজো পরেছে হীর। শূন্য গলা ঢাকতে গলার দুপাশ থেকে কালো সিল্কের ওড়নাটা পেঁচিয়ে রেখেছে। চুলগুলো এতক্ষণ কাঠি দিয়ে পেঁচিয়ে থাকলেও হঠাৎ কি হলো দূর থেকে বুঝতে পারল না শাবাব। হীর কাঠিটা টেনে বের করে আনলো, আর সঙ্গে সঙ্গে এক ঝাঁক চুল ছড়িয়ে পড়ল পিঠে। মাথা নিচু করে থাকার দরুন সামনের চুলগুলো ঝুলে পড়ল। কাঠি হাতেই সেই চুলগুলোকে কানের পাশে গুজে দিল সে। মনোযোগ সম্পূর্ণ লিস্টের খাতায়। আনমনে চুল নিয়ে খেলা চলছে। শাবাব হাতের কাজ বাকিদের বুঝিয়ে দিয়ে পা টিপে টিপে এসে হীরের ঠিক পেছনটাতে দাঁড়ালো। হীর টেরও পেল না। হীরের আনমনার সুযোগ নিয়েই শাবাব চুপিসারে হীরের পিছনে বসল। গায়ে গা ঘেঁষল না, আলতো হাতে স্পর্শ করলো হীরের চুল। খুব সাবধানে আরেকটুখানি এগিয়ে চুলের ঘ্রাণ নিতেই হীরের টনক নড়ল। আকস্মিক ভয় পেয়ে সামনের দিকে সরে গেল। ভীত চোখে পেছন মুড়ে দেখার মাঝেই শাবাব শটান হয়ে দাঁড়িয়ে গেল। এমনভাবে দাঁড়ালো যেন সে এই মাত্রই এলো এখানে। হীর শুকনো গলায় ঢোক গিলে আমতা আমতা করে বলল, তো তুমি কখন এলে? শাবাব মুখে হাত চেপে নিজেকে সংযত করার চেষ্টা করল। তৎক্ষণাৎ কিছু ভাবতে নিলেই হীর আবারও বলে উঠল, তুমি কি বসছিলে এখানে? শাবাব সেকেন্ডের চেয়েও কম সময়ের মাঝে না সূচক মাথা নাড়ল। মাথা চুলকে কথা বানাতে প্রস্তুত হয়ে তৎক্ষণাৎ বলে উঠল, ভূত ছিল হয়তো। হীর আতকে উঠে তাকালো। চোখে ভয়ঙ্কর ভয় দেখা যাচ্ছে। লাফিয়ে পড়ে জায়গা ছেড়ে আতঙ্কিত গলায় বলল, ভূত? ভূত কোথায়? কথা ঘুরে যাচ্ছে। শাবাব মনে মনে নাচ পেরে বলে উঠল, তোর পেছনেই কে যেন বসেছিল, আমি ওখান থেকে দেখেই তো হেঁটে এলাম, আর এসে দেখি কেউ নেই। জানিস, ইয়া লম্বা, তার দুটো বড় বড় দাঁত দেখা যাচ্ছিল। হীরের বুক কেঁপে উঠল ভয়ে। সে ভয়ে ছিটকে পড়ল শাবাবের দিকে। শাবাবকে খামচে ধরে খিঁচিয়ে চোখ দুটো বন্ধ করে নিল। ভয়ে কাঁপতে লাগলো মুহূর্তেই। শাবাব ভয়ে আবারও ভয় বাড়ালো। হীরের সিল্কি চুলগুলোতে হাত বুলিয়ে বলল, মনে হয় তোর এই খোলা চুলের প্রেমে পড়ে গিয়েছে ভূত। হীর কাঁদো কাঁদো মুখ তুলে তাকালো, ভয়ার্থ কণ্ঠে বলল, হায় আল্লাহ, কি বলো? শাবাব অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলল, তা নয়তো কি, তুই এই রাত দুপুরে কেন চুল খুলেছিস? চুলগুলো কাঠিতে পেঁচিয়ে রেখেছিলাম বলে বারবার টান লাগছিল, মাথায় চিনচিন করে ব্যথা করছিল, তাই খুলে দিয়েছি। চুলে শ্যাম্পু করেছিস? ভয়ার্থ দৃষ্টিখানা মুহূর্তেই তীক্ষ্ণ হয়ে উঠল। ভাবুক কণ্ঠে বলল, মানে? শাবাব সতর্ক হয়ে উঠল। গলা খাকারি দিয়ে আবারও হীরকে ভয় দেখানোর ফন্দি আটতে আটতে বলল, আমি না, ভূত বাবাজির প্রশ্ন। হীর ভুরু কুচকে বলল, ভূত বাবাজির শ্যাম্পু নিয়ে এত আগ্রহ কেন? আর তুমি বা কি করে বুঝলে ভূত বাবাজির প্রশ্ন? শাবাব আটকে গেল। আর কিছু ভাবা তার দ্বারা সম্ভব হলো না। ধরা পড়া চোরের ন্যায় দৃষ্টিখানা শুধু এদিক ওদিক করতে থাকলো। হীর বুঝতে পারল আসল ঘটনা। মুহূর্তেই শাবাবকে ছেড়ে দিয়ে ঘুরে এসে নিজের আসনে বসে পড়ল। মনে মনে মুচকি হেসে আবারও কাজে মনোযোগ দিল। শাবাব এখনো বোকার ন্যায় দাঁড়িয়ে আছে। পরক্ষণেই আবার নিজেকে গুটিয়ে নিল। গলা খাকারি দিয়ে মাথা চুলকাতে চুলকাতে হীরের পাশে বসল। মনে মনে হেসে আবারও গলা খাকারি দিয়ে বলে উঠল, ভয় পেলে এখনো তোকে ভীষণ মিষ্টি লাগে, ঠিক সেই ছোটবেলার মতো। হীর প্রচন্ড বিস্ময় নিয়ে তাকালো। বিস্মিত কণ্ঠেই বলে উঠল, ছোটবেলার কথা তোমার মনে আছে? শাবাব মৃদু হেসে বলল, হা হা হা, একটু একটু।
হীর প্রথমে খুশি হলেও স্বভাবের উত্তরে সেই খুশির ইতি টানল। মলিন হেসে বলল, ও তোর মনে পড়ে ছোটবেলার কথা? ভীষণ মনে পড়ে। চোখ জোড়া বন্ধ করলেই মনে পড়ে সেই মায়া মায়া দেখতে ছেলেটার মুখখানা। ভীষণ মনে পড়ে তার মুখে বারবার হিরপড়ি ডাক নামটা। ভীষণ মনে পড়ে না, কিছুই মনে পড়ে না। কোনো সেই 12 বছর আগের কথা, সেসব কি এখনো মনে পড়ে? শাবাব মাথা নিচু করতে করতে মলিন হাসল। হীরের অভিমান আঁচ করতে পেরে তার বুকটাও ভারী হয়ে উঠল। ছোট্ট করে নিঃশ্বাস ছাড়ল। কথা ঘোরানোর তালেই বলে উঠল, লিস্ট কতদূর কমপ্লিট হলো? মেহেন্দি পড়াতে কাল কতজন লোক আসবে? হীর জোরপূর্বক হাসির চেষ্টা করে বলল, হ্যাঁ, প্রায় শেষের দিকে। এই দেখো, এটা হলো মেহেন্দির লিস্ট। কাল 5 জন লোক আসবেন মেহেন্দি পড়াতে। 2 জন আসবেন রাঙামাটি থেকে, আর বাকি 3 জন রংপুর। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার এখানেই দেওয়া আছে। কাল একবার কল করে নিতে হবে। আর ওনাদের টাকার ব্যাপারটাও ঠিক করে নিয়েছি। বাকি সব ঠিকঠাক। রাতের সঙ্গীতেও এগুলো প্ল্যানিংয়ে আছে। হীর প্রত্যেক লাইন ধরে ধরে বোঝাতে লাগলো শাবাবকে, কিন্তু শাবাব যে তার কিছুই খেয়াল করতে পারছে না। এই মুহূর্তে তার মনে হচ্ছে দুনিয়াতে হীর ছাড়া কোনো মেয়েই নেই যে কিনা এতটা সুন্দর করে কথা বলতে পারে, প্রত্যেকটা কথার অসাধারণ সব ব্যাখ্যা দিতে পারে। খুব ভোরের দিকে ঘুম ভাঙল হীরের। ফজরের আজান ভেসে আসছে খুব কাছেই। এমন সময়টা বড়মা রোজ নিয়ম করে ওঠে। নামাজ পড়ে আর আধ ঘন্টা লাগিয়ে মোনাজাত করে। মোনাজাতে হাত তুলে কেমন অসহায়ের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। বারে বারে এক নাগাড়ে হেঁচকি তুলে যায়। বাবাই তখন গভীর ঘুমে থাকে। বড়মার কান্না বাবাইয়ের কানে পৌঁছায় না। গেলে হয়তো উঠে 1 গ্লাস জল এগিয়ে দিত বড়মাকে। খেতে ইশারা করে খুব আদরে বলতো, অনেক হয়েছে, এবার জলটা খেয়ে একটু শান্ত হও তো। বড়মা বাবাইয়েরই আদরে কথায় গলে যেত। এক বুক প্রশান্তি নিয়ে হয়তো বাবাইয়ের কোলে মাথা রাখত। বড় করে দীর্ঘশ্বাস ফেলে নিজের সব দুঃখগুলো এক নিমিষে ভুলে যেত। মনের মধ্যে খালি জায়গাটা ভরাট হয়ে উঠত। কিন্তু এসব কিছু হয় না। বড়মার রোজকারের অভ্যাস অনুযায়ী কাজ করে গেলেও বাবাই থাকে বেমালুম। হীর নিজের ভাবনাগুলোকে প্রশ্রয় দিল না। এমন হাজারো ঘটনা রোজ ঘটে আর ভবিষ্যতেও ঘটবে, সেটা সে কিছুতেই বদলাতে পারবে না, আর বদলানো যায়ও না। কিছু ব্যাপার যে এমন অটলই থেকে যায় সারা জীবন। তবে বাবাইয়ের জায়গায় সে তো 1 গ্লাস জল বড়মাকে দিতে পারে, আহ্লাদি গলায় বলতে পারে, অনেক হয়েছে, এবার জলটা খেয়ে একটু শান্ত হও দেখিয়ে বাপু। হীর মৃদু হাসল। গা থেকে কাঁথাটা টেনে সরাতে সরাতে ফিরে তাকালো মিলির ঘুমন্ত মুখটার দিকে। মিলির তার পাশ ফিরেই ঘুমোচ্ছে। এশা অন্যদিকে ফিরে আছে। তার মুখটা অবশ্য দেখা যাচ্ছে না। দেখার চেষ্টা চালালো। এসি রুম বরফের মতো হয়ে আছে। শীত শীত ভাব হচ্ছে ভীষণ। গা থেকে কাঁথা সরাতেই গায়ে যেন শীতের কাঁটা বসলো। হালকা কাঁপুনি দিয়ে রিমোট তুলে এসিটা অফ করে দিল হীর। রিমোটটা পাশে রাখতে রাখতে আবার দেখলো মিলি আর এশাকে। গায়ে ভালো করে কাঁথা টেনে দিয়ে বিছানা ছাড়লো। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে একেবারে অজু করে বের হলো হীর। উদ্দেশ্য বড়মার কাছে যাওয়া। বড়মার ঠিক ডান পাশে একটা জায়নামাজ বিছিয়ে ফজরের নামাজটা আদায় করে। ভাবতেই অন্যরকম প্রশান্তি হচ্ছে মনে। বাইরে এখনো অন্ধকার কাটেনি। ব্যালকনিতে একবার উকি দিয়ে ব্যাপারটার অনুসন্ধান চালিয়ে ছুটতে গেল বড়মার রুমে। দরজাটা হাট করে খোলা। হীর শটান হয়ে দাঁড়িয়ে পড়ল দরজার সামনে। ভেতরে কে কে আছেন? বড়মা আর বাবাই ছাড়াও মনে হচ্ছে তৃতীয় ব্যক্তি কেউ আছে। হীর উকি দিল, কিন্তু কারোর মুখ প্রদর্শিত হলো না। ঘরের ভেতর ডিম লাইট জ্বলছে। বাবাই বিছানায় ঘুমুচ্ছে, আর তার পায়ের কাছেই বসে আছে দ্বিতীয় ব্যক্তি। আর বড়মা তার সামনে বসে আছে। আবছা আলোয় বড়মার মুখটা ঠিক আবিষ্কার করতে পারলেও বসে থাকা দ্বিতীয় ব্যক্তিটি কে সেটা আন্দাজ করা গেল না। এভাবে কারোর রুমের সামনে উকি ঝুঁকি দিতে বিব্রত লাগছে হীরের, কিন্তু উপায় কি? কে ওখানে? বড় মায়ের গম্ভীর গলা ভেসে আসলো। হীর শটান হয়ে দাঁড়িয়ে পড়ল। জবাব গোছাতে গোছাতে আবারও আওয়াজ দিলেন নাজমা বেগম। হিরপুরি। হীরের চোরের মতো পা টিপে টিপে রুমের ভিতরে প্রবেশ করলো। হ্যাঁ সূচক মাথা নাড়তেই শাবাবের পরিচিত কণ্ঠ আওয়াজ তুলল হীরের কানে। হীর, এত ভোরে ঘুম থেকে উঠলি যে? হীর সতর্ক দৃষ্টি নিক্ষেপ করল শাবাবের দিকে। এটা শাবাব? আর সে চিনতে পারেনি। নিজেকে মহা বোকার খেতাব তুলে দিয়ে জবাব দিল হীর। হ্যাঁ, উঠে পড়েছি, ঘুম ভেঙে গিয়েছে। কেন মা?
রাতে ঘুম হয়নি ভালো করে? নাজমা বেগমের স্নেহ ভরা গলার স্বর কানে আসতেই হীর ভয়মুক্ত হয়ে জবাব দিল। না বড় মা, আসলে রাতে ঘুমোতে এসে ভীষণ খিদে পেয়েছিল। তখন প্রায় রাত ৩টা, তাই ভাবলাম যে এখন খাওয়ার থেকে সকালে একবারই খেয়ে নিব। এখন ঘুমিয়ে পড়াই ভালো হবে। প্রথমে বুঝতে পারিনি যে পেটে খিদে নিয়ে ঘুম হবে না। ঘন্টা ২ এপাশ ওপাশ করার পর ফজরের আজান দিয়ে দিল, তাই উঠে গেলাম। নাজমা বেগম অবাক চোখে তাকালেন, বিস্মিত কণ্ঠে বললেন, শোনো মেয়ের কথা, রাতে খিদে পেয়েছে আর তুমি কিছু না খেয়েই ঘুমিয়ে পড়লে মা। আমাকে ডাকতে পারতে, আমি কিছু খাবার করে দিতাম না হয়। না না বড় মা, তুমি ব্যস্ত হয়ে না। ওরকম খিদে আমার মাঝে মধ্যে লেগে থাকে, কিন্তু অভ্যাস তো তোমার হাত থেকে আগে খাওয়া। আর অত রাতে তোমাকে কোথায় পাই বলো? সারাদিন খাটাখাটুনির পরে রাতেও কি আবার কষ্ট করবে আমার জন্য? তাই বলে না খেয়ে ঘুমাবে? তোমাকে কষ্ট দেওয়ার থেকে না খেয়ে ঘুমানোই আমার কাছে বেটার মনে হয় বড় মা। আচ্ছা ছাড়ো ওসব কথা, আগে বলো নামাজ পড়েছো? মা, এই যে মহারাজ এসে গল্প জুড়লেন, তাই নামাজ রেখেই কথায় কথা বাড়িয়ে যাচ্ছি। এক্ষুনি পড়বো। বড় মা এখনো নামাজ পড়েনি। কথাটা শুনতেই খুশির ঢেউ খেলে গেল হীরের মনে। আনন্দে মন নাচ পেরে উঠতেই উৎসাহিত কণ্ঠে বলে উঠল, গুড, এবার জলদি চলো, আমরা আজ একসাথে নামাজ পড়ব। আর নামাজের শেষে দুজনে অনেকক্ষণ সময় নিয়ে মোনাজাত করব, কেমন? হীরের কথায় বিস্ময় খেলে গেল দুজনেরই মুখে। নাজমা বেগমের আগেই বিস্মিত কণ্ঠে বলে উঠল শাবাব, তুই এত ভোরে মায়ের কাছে আসলি নামাজ পড়বি বলে? হীর মুচকি হাসল, তুমুল বেগে মাথা নেড়ে ছোট্ট করে জবাব দিল, মা ছেলে মুখ চাওয়াচাবি করল। শাবাব চোখ ঝাপটে মাকে কিছু একটা ইশারা করে মাথা নাড়ল। ছেলেকে মাথা নাড়তে দেখে নাজমা বেগম হেসে পড়লেন। হীর দুজনের দিকেই ফিরে ফিরে দেখছে। তাদের ইশারায় বলা কথা কোনোটাই ধরতে পারল না। নাজমা বেগম আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। পাশেই বড় আলমারিটা খুলে দুটো জায়নামাজ বের করে এনে হীরের হাতে তুলে দিলেন। মৃদু হেসে হীরের গালে আলতো করে হাত রেখে স্নেহময় কণ্ঠে বললেন, আমার সোনা মা, তুমি জায়নামাজ বিছিয়ে দাও, আমি অজু করে আসছি। হীর মিষ্টি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ল। নাজমা বেগম হীরের মাথায় হাত বুলিয়ে চলে গেলেন অজু করতে। হীর দ্রুত বসে জায়নামাজ বিছাতে লাগলো। অন্যটা পাশে রেখে দিল। একটা বিছানো শেষ হতেই অন্যটা বিছাবে বলে হাতরে জায়নামাজটা নিতেই সেটা হাতে উঠিয়ে নিল শাবাব। হীরের পাশে বসে জায়নামাজটা সে নিচু হাতে বিছাতে লাগলো। হীর অবাক চোখে তাকিয়ে বলল, এমা, তুমি কেন বিছাচ্ছ? আমায় দাও। শাবাব জায়নামাজ বিছাতে বিছাতে জবাব দিল, আমি কি মিস করব এই মোমেন্টটা? হীর ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করল। কিসের মোমেন্ট? শাবাব বাঁকা হেসে জবাব দিল, এই যে তুই এখন কেঁদে কেঁদে তোর বয়ফ্রেন্ডকে স্বামী হিসেবে চাইবি, আল্লাহর কাছে অনুরোধ করবি, সানির বিয়েটা হতেই যেন তোর বিয়েটাও হয়ে যায় সেই প্রার্থনা করবি, বিয়ের পর যেন তোর হ্যাংলা বরকে নিয়ে এই বাড়িতে সেটেলড হতে পারিস, এসবই আর কি। হীরের শরীরে যেন দাউ দাউ করে আগুন জ্বলে উঠল শাবাবের কথায়। বিস্ফোরিত চোখে শাবাবের দিকে তাকিয়ে বলে উঠল, আমার মনে এসব কখনোই আসে না, তোমার মনে এসব আসে, আর তুমি সেটাই আমার উপর চাপিয়ে দিচ্ছ, বদলোক কোথাকার। হীরের কথা শুনে শাবাব সিরিয়াস ভঙ্গিতে তাকালো হীরের দিকে। চোখ পাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তুই আমাকে বদলোক বললি? তোর এত বড় সাহস! হীরের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। রাগের মাথায় কি বলে ফেলল সে। এখন সে নিজের গালে নিজেরই চড় মারতে ইচ্ছে করছে। হীর ঢোক গিলে খানিক সরে গেল পিছনের দিকে। আমতা আমতা করে কথা জোগাতে জোগাতে বলে উঠল, বলেছি, হ্যাঁ বলেছি, বলবো না কেন? তুমি ওসব কি কথা বলছিলে আমায়? শাবাব হাতে ভর দিয়ে এগিয়ে গেল হীরের দিকে। মুখোমুখি হয়ে চোখে চোখ রেখে গম্ভীর গলায় বলে উঠল, ভুল কি বলেছি? মোটেই না। আচ্ছা শোন, কি? এক কাজ করিস, ওসব কথা বলে সময় নষ্ট না করে তুই বরং আমার আর তোরির জন্য বেশি করে প্রার্থনা করিস। প্রার্থনাতে বলবি আমার আর তোরির বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। হীর রাগে ছিটকে উঠল। শাবাবকে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে গেল সে। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি কেন প্রার্থনা করতে যাব তোমার তোরির জন্য? দরকার হলে নিজে প্রার্থনা করে নাও গিয়ে। আহা, তুই রাখছিস কেন? সামান্য প্রার্থনা করতে এত সমস্যা? আমি যার তার জন্য প্রার্থনা করি না। শাবাব ভুরু কুচকে বলল,
তুই তরিকে যারতার বললি? হীর শান্ত ভঙ্গিতে জবাব দিল। শুধু তোমার তরিকে নয়, তোমাকেও বলেছি। দ্যাট মিন্স তোমাদের দুজনকেই বলেছি। শাবাব মেকি রাগ দেখিয়ে হীরের দিকে আঙ্গুল তুলে এগিয়ে যেতেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন নাজমা বেগম। সামনে দুজনকে ঝগড়া করতে দেখে ইশারায় প্রশ্ন করলেন, কি হচ্ছে এখানে? হঠাৎ মায়ের আগমনে ভরকে গেল শাবাব, ভরকে গেল হীরও। দুজনেই দুজনের থেকে দূরত্ব করে দাঁড়ালো। শাবাব মায়ের দিকে তাকিয়ে মাথা চুলকে বলল,